ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে আবার হাজির হয়েছি সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আবু হামজা, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দেখতে হলে আলো চাই এই অধ্যায়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। প্রথমেই আমরা আসছি যে দেখতে গেলে আলো প্রয়োজন, এর পাশাপাশি প্রতিদিন আমরা মুখ দেখার জন্য কি ব্যবহার করি? ঠিক বলেছ, আয়না। আমরা আয়না বা দর্পণে আমাদের চেহারা দেখে থাকি। তাহলে আজকে আমাদের পাঠে প্রথম পাঠটা হচ্ছে আয়না বা দর্পণের ব্যবহার। তাহলে পাঠটা কি হচ্ছে? আয়না বা দর্পণের ব্যবহার। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আয়না আমরা সাধারণত চেহারা দেখার জন্য ব্যবহার করে থাকি। এছাড়া আয়না আরো অনেক কাজে ব্যবহার করা হয়। এখানে বলে নেওয়া ভালো যে আয়না হচ্ছে কয়েক প্রকারের আছে। প্রথম হচ্ছে সমতল আয়না, যে আয়না হচ্ছে একদম সমতল, যেটা আমরা মুখ দেখার জন্য ব্যবহার করি। আরো দুই প্রকারের আয়না সাধারণত আছে। একটা হচ্ছে সেটাকে একবার বলা হয় গোলীয় আয়না, এবং আমরা ভাগ করলে গোলীয় আয়নাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তল আয়না আর একটা হচ্ছে অবতল আয়না। উত্তল আয়না আর একটা হচ্ছে অবতল আয়না বা দর্পণ। আর এটা হচ্ছে সমতল আয়না। সমতল আয়নাতে আমরা চেহারা দেখার জন্য ব্যবহার করি, এছাড়া আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয়। আর উত্তল আয়নাতে তোমরা সবসময় দেখে থাকবা, তোমরা অবশ্যই বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করো বা বিভিন্ন জায়গায় তোমরা যাও, বাসের ক্ষেত্রে দেখবা যে বাসের সামনের দিকে দুই পাশে দুইটা আয়না লাগানো থাকে। এছাড়াও ড্রাইভার যেখানে বসে, ড্রাইভারের ঠিক সামনেই আরো একটা ছোট আয়না দেওয়া থাকে। যে আয়নাগুলো দিয়ে কি করে, ড্রাইভার সাধারণত পিছনে কোনো গাড়ি আসছে কিনা বা কোনো লোকজন আসছে কিনা সেটা দেখে থাকে। তো সামনের দুইটা যে আয়না, সেই দুইটাকে আয়নাকে বলা হয় তোমার সাইড ভিউ মিরর, আর সামনের যে আয়না থাকে সেটাকে বলা হয় রিয়ার ভিউ মিরর। এই দুইটা আয়নার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে এই উত্তল আয়না ব্যবহার করা হয় সামনের দিকে, এবং এখানে পিছনের ছবিগুলো খুব স্পষ্ট এবং ছোট প্রতিবিম্ব দেখা যায়, বিস্তৃত এলাকা দেখা যায়। এতে কি হয়, ড্রাইভাররা পিছনে কোনো গাড়ি আসছে কিনা বা কতটুকু গতিতে আসছে সেটা পিছন দিকে না তাকিয়ে দেখতে পারে। খুব সহজেই সে নিরাপদে গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতেই পারছি আলোচনা থেকে প্রথম কথা হলো যে আমরা এই আয়নাকে ব্যবহার করি কিভাবে? নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং। তাহলে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে আয়নার ব্যবহার হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, ড্রাইভারের সামনে দুইটা আয়না এবং দুই পাশে দুইটা আয়না এবং সামনে রিয়ার ভিউ আয়না দিয়ে সাধারণত নিরাপদ ড্রাইভিং এ ব্যবহার করা হয়ে থাকে, এবং ড্রাইভাররা দুর্ঘটনা ছাড়াই সামনের দিকে গাড়িকে চালিয়ে নিতে পারে। তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম নিরাপদ ড্রাইভিং, এই বিষয়টা কি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে, ফাইন, তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই আয়নার আরো ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছে পাহাড়ি রাস্তায়। তোমরা হয়তো অনেকেই পাহাড়ে ভ্রমণ করে যেতে পারো বা পাহাড় তোমরা দেখতে যেতে পারো। এখানে আমরা দেখবা পাহাড়ি রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা হয়ে থাকে। পাহাড়ি রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় পাহাড়ি রাস্তা এই বাঁকগুলো অনেক ভয়ঙ্কর হয়। দেখা গেল সেই বাঁকটা প্রায় 90 ডিগ্রি হয়ে থাকে, এরকম 90 ডিগ্রি হয়ে থাকে। তখন একজন ড্রাইভার যদি এখানে থাকে এবং আরেকটা ড্রাইভার একটা গাড়িতে যদি এখানে থাকে, কোনোভাবেই এই ড্রাইভার বা এই গাড়ির পক্ষে এই গাড়িকে দেখা সম্ভব নয়। তাহলে যদি এই ড্রাইভার এই গাড়িটাকে না দেখতে পারে বা তার অবস্থান নির্ণয় করতে না পারে, তাহলে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যায়।
আর এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কি করা হয়, রাস্তার এই বাঁকে একটা স্ট্যান্ডের সাথে বড় একটা উত্তল আয়নাকে ব্যবহার করা হয়। এই আয়না ব্যবহার এমনভাবে করা হয় যেন এই গাড়ির ড্রাইভার এই গাড়িটার অবস্থান আয়নার মধ্যে দেখতে পারে। পক্ষান্তরে এই গাড়ির ড্রাইভারও কি করতে পারে, এই আয়নাতে তার অবস্থান দেখতে পারে। যখনই আয়নাতে প্রতিবিম্ব দেখবে তখনই দুজন ড্রাইভার পরস্পরকে দেখে নিরাপদে গাড়ি চালিয়ে যেতে পারে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাহলে আমরা দেখলাম যে উত্তল আয়নাকে বা এখানে উত্তল আয়নার পরিবর্তে সমতল আয়না অনেক সময় 45 ডিগ্রি কোণ করে ব্যবহার করা হয়। তাহলে আমরা খুব সহজেই দুটো আয়নার ব্যবহার দেখলাম। প্রথমত হচ্ছে নিরাপদ ড্রাইভিং, আর 2 নাম্বার হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক। টপিকটা হচ্ছে পাহাড়ি রাস্তার অদৃশ্য, মানে যেটা হচ্ছে দেখা যায় না, এই অদৃশ্য বাঁক। এই পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁককে আমরা সাধারণত আয়না ব্যবহার করে থাকি। বড় ধরনের আয়না এখানে ব্যবহার করা হয়। তাহলে আমরা আয়নার ব্যবহার সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। কি পেলাম তো? ফাইন। তাহলে তোমাদেরকে আমি একটা কাজ দিব। কাজটা হচ্ছে তোমরা এরপরে যখন গাড়িতে উঠবে, গাড়িতে ওঠার পরে তোমরা একটু খেয়াল করবে যে ড্রাইভারের সামনে যে 2টা আয়না রাখা আছে সেই আয়না এবং যে সিটের সামনে যে একটা রিয়ার ভিউ মিরর যে থাকে সেই আয়না 2টা তোমরা দেখবা। দেখে তোমরা নির্ণয় করার চেষ্টা করবা যে আসলে এই আয়নাগুলো কি ধরনের আয়না। এটা কি সমতল আয়না নাকি এটা গোলীয় আয়না, আর গোলীয় আয়না হলে কি ধরনের আয়না, সেটা কি উত্তল নাকি অবতল। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আয়নার ব্যবহার সম্পর্কে কি ধারণা পেলাম? ধন্যবাদ। আমরা এবার পরবর্তী পাঠে চলে যেতে পারি। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে আলো। সাধারণত যদি আমরা দেখি অনেক সময় টর্চ থেকে আমরা আলো নিঃসৃত করি, সেই আলোটা যদি কোনো একটা বস্তুর উপর বা কোনো একটা প্রতিফলকের উপরে পড়ে, তাহলে দেখা যায় যে কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়ে পূর্ণ মাধ্যমে ফিরে আসে, আবার কিছু পরিমাণ আলো তার দিক পরিবর্তন করে চলে যায়। এই দিক পরিবর্তন করে চলে যাওয়া এটা একটা ঘটনা। আমরা এই ঘটনাকে বর্ণনা করব আলোর প্রতিসরণ দ্বারা। তাহলে আমাদের এখনকার পাঠ হচ্ছে আলোর প্রতিসরণ। তোমরা খেয়াল করো, পাঠ নাম হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আলোর প্রতিসরণ কাকে বলা হয়। তো এই সংজ্ঞাটা আমরা জানার আগে আমরা একটা ঘটনা, আমরা একটা চিত্রের মাধ্যমে একটা জিনিস দেখে আসি বা একটা ব্যাখ্যা দেখে আসি। মনে করো একটা বিভেদক, এটা একটা মাধ্যম, এই মাধ্যমটার নাম হচ্ছে হলো কাঁচ বা পানি মাধ্যম। বললাম পানি মাধ্যম। পানি মাধ্যম যেভাবে করি আমরা আরো সহজে করতে পারি, এটাকে আমরা পানি মাধ্যম, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে পানি মাধ্যম, বায়ু মাধ্যম, এই দুইটা মাধ্যমকে যে তল বিভাজিত করেছে এই তলটাকে বলা হচ্ছে বিভেদ তল। কি তল? বিভেদ তল। এখন যদি একটা আলোক রশ্মি আমরা লম্বভাবে এই বিভেদ তলের সাথে লম্বভাবে আমরা কি করি, আপতন করি, তাহলে সেটা আবার তার আগের অবস্থায় ফেরত যাবে। আর এটাকে আমরা বলছি কি বিভেদ তলের সাথে অভিলম্ব। অভিলম্ব হচ্ছে n, এটা হচ্ছে o n প্রাইম। তাহলে একটা বিভেদ তল, তার সাথে লম্ব হচ্ছে অভিলম্ব হচ্ছে n o n প্রাইম। এখন যদি একটা আলোক রশ্মি
একটু কোণে আমরা একটু ধরলাম এই কোণটার মান হচ্ছে আই, এটা ও এ একটা আপতিত রশ্মি। এখানে আমরা সরাসরি আপতিত করি, তাহলে কি হবে, এই আলোক রশ্মিটা যাওয়ার কথা কি সোজা চলে যাওয়ার কথা, সোজা এই ও বিপথে চলে যাওয়ার কথা। কিন্তু খুব একটা মজার ঘটনা ঘটে এখানে, দেখো যে আলো যখন বায়ু মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে, হ্যাঁ, তাহলে বায়ু মাধ্যম হচ্ছে পানি থেকে হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে কোন একটা আলোক রশ্মি চলে যাচ্ছে, সেটা সোজা না গিয়ে কি করে, এই যে বিভেদ তলের সাথে অবিলম্ব, এর সাথে কি করে, এগুলো অবিলম্বের দিকে একটু বেঁকে চলে যায়, এটা হচ্ছে ওয়ার পথে চলে গেল। তাহলে এই যে আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল থেকে তার দিক পরিবর্তন করে চলে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আলোর প্রতিসরণ। কি বলা হচ্ছে, আলোর প্রতিসরণ। ধন্যবাদ, তোমরা তো অনেক জানো। তাহলে আলোর প্রতিসরণ, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি এখন, যে আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে নেয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, তাহলে এখানে দেখো অনেকগুলো ঘটনা আছে। একটা হচ্ছে এই রশ্মি ও এ রশ্মি বা এ ও রশ্মি যেখানে একটা বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো কি বিন্দু, আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু অবশ্যই কি হবে, দুই মাধ্যমের বিভেদ তলে হবে, যেটা অবিলম্ব এবং আপতিত রশ্মি যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আপতন বিন্দু। এখন যে রশ্মিটা আপতন বিন্দুতে আমরা ফেললাম বা আপতিত হলো, সেই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি, আপতিত রশ্মি। ওকে, তাহলে আপতিত রশ্মি। আর বিভেদ তল থেকে যে রশ্মিটা সাধারণত প্রতিসরিত হয়ে চলে গেল, তাকে আমরা বলবো কি প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা কয়টা ঘটনা জানলাম, আপতন বিন্দু, আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, তিনটা বিষয়। তার সাথে একটা ছিল দুই বিভেদ তলের উপরে যে লম্বটা আমরা আঁকি সেটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আমরা মোটামুটি প্রতিসরণের ঘটনাগুলো সম্পর্কে ধারণা পেলাম। এখন এই যে প্রতিসরণের ঘটনা, এই ঘটনাটা দুইটা সূত্র দিয়ে বর্ণনা করা যায়। কয়টা সূত্র? দুইটা সূত্র। ওকে, তাহলে দুইটা সূত্র দিয়ে আমরা এটাকে বর্ণনা করতে পারি। কি সূত্র? প্রথম সূত্র, এখানে দেখো আপতিত রশ্মি কি করেছে, অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, যে কোণটার নাম হচ্ছে কি আপতন কোণ। আর প্রতিসরিত রশ্মি কি করে, অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে, তার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। আমরা আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করি, আর প্রতিসরণ কোণকে আমরা কি করি, আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, এই এও রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। কি তোমরা বুঝতে পেরেছো? আমি আরেকবার বলবো। ওকে, আমি আরেকবার বলছি। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দেখো তোমরা যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব কি হচ্ছে, একটাই সমতলে অবস্থান করেছে। দুই নাম্বার সূত্র,
দেখো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটার নাম হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরিত রশ্মি যে অবিলম্বের সাথে যখন উৎপন্ন করে সেটা বলে প্রতিসরণ কোণ। আমরা একটু আগেই শিখে নিচ্ছি, তাই না? এখন এই দুটো কোণ নিয়ে একটা সূত্র আছে যে নির্দিষ্ট মাধ্যমে, মাধ্যম দুটো কি হবে? নির্দিষ্ট হবে, ঠিক আছে? মাধ্যম দুটো কি হবে? নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট বর্ণেরও আলো হবে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য দুইটা নির্দিষ্ট মাধ্যমে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। তাহলে আপতন কোণ যদি আই হয়, আপতন কোণের সাইন কত? সাইন আই। আর প্রতিসরণ কোণের সাইন হচ্ছে সাইন কত? আর। তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এটাও একটা ধ্রুব সংখ্যা। এটা আমরা ধ্রুবক লিখি। এই ধ্রুবকটাকে আমরা কি লিখি? এন আকারে লিখতে পারি। এই যে এন, এই এনটাকে আবার বলা হয় প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্কটা কি? তাহলে আপতন কোণের নির্দিষ্ট একজোড়া মাধ্যমের জন্য, একজোড়া মাধ্যম, তাই একটা আর একটা মিলে একজোড়া, নির্দিষ্ট একজোড়া মাধ্যমের জন্য নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাকে বলা হয় কি? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক। এখন যদি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পানি বা অন্য কোনো গণমাধ্যম, কাঁচ হতে পারে, যে কোনো মাধ্যমে প্রবেশ করে, তাহলে এটাকে বলা হয় ত্বরণ প্রতিসরণাঙ্ক। এবং এই ত্বরণ প্রতিসরণাঙ্ক এক একটা মাধ্যমের জন্য এক এক রকম হয়ে থাকে। যেমন আলো যদি বায়ু থেকে তোমার পানিতে প্রবেশ করে, তাহলে এই প্রতিসরণাঙ্ক n সমান হয় হলো 1.33। এই অনুপাতটার মান হচ্ছে 1.33। তাহলে আমরা কি আলোচনা করলাম? আলোর প্রতিসরণ, প্রতিসরণের দুইটা সূত্র এবং বিভিন্ন প্রতিসরণ সম্পর্কিত বিভিন্ন রাশিগুলো সংজ্ঞা। তাহলে তোমরা এই সম্পর্কে ধারণা পেয়েছো? এখন তোমাদেরকে আমি আরো একটা কাজ দিব, আলোর প্রতিসরণের একটা বাস্তব উদাহরণ। কিভাবে তোমরা কাজটা করবা? দেখো, তোমাদের বাসায়, প্রত্যেকের বাসায় একটা চায়ের কাপ বা গ্লাস আছে। তোমরা কি করবা? একটা গ্লাস বা চায়ের কাপ নিবা, নেওয়ার পরে সেই চায়ের কাপের তলাতে একটা কয়েন, পয়সা রেখে দিবা। রেখে দেওয়ার পরে তোমরা এমন ভাবে তোমরা এখানে দাঁড়াবা বা বসবা যেন তলাতে রেখে দেওয়ার পরে আর পয়সাটা দেখা না যায়। তাহলে কি করবা? প্রথমে শুকনো অবস্থায় দিবা, এখানে পয়সাটা দেখা যাবে না। এভাবে সামনে রেখে আমরা দেখবো। তাহলে নিচে যদি পয়সা না দেখা যায়, এই অবস্থা আমরা এর মধ্যে কি করবো? পানি দিব। যখন এর মধ্যে পানি দিব তখন দেখবা যে পয়সাটা আমাদের সামনে চলে আসবে। তাহলে এটা কিভাবে হলো? অদ্ভুত ব্যাপারটা। হ্যাঁ, এটাই হচ্ছে প্রতিসরণের বাস্তব উদাহরণ। যেমন এখানে যখন আলোক রশ্মি পড়লো, আলোক রশ্মি মেইনলি আসলে কি সোজা আসার কথা, কিন্তু না গিয়ে একটু বেঁকে গিয়েছে, যার কারণেই মনে হচ্ছে কি যে আলোর পথটা হচ্ছে এইদিকে না গিয়ে এইদিকে চলে আসছে, যার কারণে এটা পয়সাটা আমরা দেখতে পেরেছি। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে আলোর প্রতিসরণ আসলে কাকে বলে? ফাইন, তোমরা অবশ্যই বুঝে গেছো। এখন আমরা পরবর্তী আরেকটা পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠের নাম হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, যে মাধ্যমটাকে আমরা বলছি কি, নাম দিয়েছি কি? লেন্স। তোমরা কম বেশি সবাই লেন্স সম্পর্কে ধারণা রাখো। যারা আসলে বাড়িতে অনেকেই দেখো চশমা নিজেরা পড়ো, আবার তোমাদের ফ্যামিলিতে অনেকেও দেখা যায় চশমা ব্যবহার করে। দেখবা চশমার যে গ্লাসগুলো লাগানো থাকে, এই গ্লাসগুলো হচ্ছে বিভিন্ন লেন্স দ্বারা তৈরি। লেন্স হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে দুইটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যে দুইটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে একসঙ্গে জুড়ে সাধারণত কি লেন্স তৈরি করা হয়ে থাকে। তাহলে লেন্স হচ্ছে দুইটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে একসঙ্গে জুড়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে লেন্স। লেন্স হলো আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স।
দেখো উত্তল লেন্স হবে কি, যা দুই প্রান্ত সরু এবং মাঝ ভাগ হচ্ছে কি পুরু বা মোটা, এটাকে আসলে বলা হচ্ছে উত্তল লেন্স। এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা হলো স্থূল মধ্য বা মধ্যস্থূল। স্থূল মানে হচ্ছে মোটা, তার মানে বলছে স্থূল মধ্য লেন্স অথবা অভিসারী লেন্স। আমরা কেন অভিসারী লেন্স বলা হয় সেটা পরবর্তীতে জানবো। আর আরেকটা লেন্স হচ্ছে হলো কি অবতল লেন্স, যে লেন্সের দুই পাশ মোটা বা পুরু এবং মাঝখান হচ্ছে কি পাতলা বা চিকন, তাকে আমরা বলছি কি অবতল লেন্স। এই উত্তল লেন্স এবং অবতল লেন্সে কি ঘটে, আমরা একটু আগে বললাম যে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স আর অভিসারী লেন্স, আর অবতল লেন্সকে বলা হয় হচ্ছে অপসারী লেন্স। তাহলে অভিসারী লেন্স আর একটা হচ্ছে অপসারী লেন্স। এই লেন্সগুলো আসলে কি করে, এই লেন্সের সাথে অনেকগুলো রাশি আসলে সম্পর্কিত। প্রথম হচ্ছে দেখো আমরা একটা লেন্সের চিত্র আমরা আঁকি, এটা একটা উত্তল লেন্স। খেয়াল করো এই লেন্সের মাঝখানে একটা একদম মাঝখানের একটা বিন্দু আছে, এইখান থেকে এখান থেকে নিলে একদম মাঝের একটা বিন্দু আছে, যে বিন্দুটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। তাহলে লেন্সের একদম মধ্যভাগের বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র দেখো প্রত্যেকটা লেন্সই আবার একটা গোলকের অংশ। তাহলে এখানে গোলকের কি হবে, এই গোলকের একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। একটা লেন্সে দুইটা বক্রতার কেন্দ্র থাকে। আর এই বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্র দিয়ে যদি একটা সরল রেখা আমরা কল্পনা করি, তাহলে সেই রেখাকে বলবো কি আমরা লেন্সের প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ। আর এই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যদি আমরা চিন্তা করি, একগুচ্ছ আলোক রশ্মি সাধারণত উত্তল লেন্সের ক্ষেত্রে যেটা হয়, একগুচ্ছ আলোক রশ্মি এখানে আপতিত হওয়ার পরে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই যে মিলিত হলো, এই বিন্দুটাকে বলা হবে কি ফোকাস বিন্দু। যেহেতু উত্তল লেন্স একগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত করে বা অভিসারী করে, এই জন্য এই লেন্সের নাম বলা হয়েছে অভিসারী লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অবতল লেন্সের ক্ষেত্রে সাধারণত প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যখন লেন্সের উপরে আপতিত হয় তখন সেটা ছড়িয়ে যায়, চারদিকে ছড়িয়ে যায়। তখন এই রেশিওগুলোকে পিছন দিকে আমরা যদি বাড়াই নেই, তাহলে কি হবে, মনে হবে যে কোন একটা বিন্দু থেকে আসছে বা অপসৃত হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো কি অপসারী বিন্দু, অর্থাৎ ছড়িয়ে যাওয়া বিন্দু। এই জন্য অবতল লেন্সকে বলা হচ্ছে কি অপসারী লেন্স। তাহলে এর সাথে অনেকগুলো রাশি আছে। দেখো আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে লেন্সের সাথে অনেকগুলো রাশি সম্পর্কে জানলাম আমরা। সেটা একটা হলো প্রধান অক্ষ, তারপরে হচ্ছে তোমার আলোক কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের পরে আসছে কি বক্রতার ব্যাসার্ধ, যেটা আলোক কেন্দ্র থেকে কি বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, থেকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যখন প্রধান অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলবো লেন্সের প্রধান ফোকাস। তাহলে আমরা আজকের বিষয়ে কি কি জিনিস শিখলাম? প্রথমে শিখলাম হলো দর্পণ বা আয়নার ব্যবহার। তারপরে কি শিখলাম? তারপরে শিখলাম হচ্ছে আলোর প্রতিসরণ। হ্যাঁ, তারপরে আলোর প্রতিসরণের সূত্র। ওকে, আর কি শিখলাম? লেন্স। লেন্স হচ্ছে আসলে প্রতিসরণের একটা মাধ্যম। এখন তোমাদের জন্য আমার কিছু বাড়ির কাজ আছে। তো তোমরা দুইটা কাজ আমরা দিয়েছিলাম তোমাদের পর্যবেক্ষণের জন্য। দ্বিতীয়ত 1 নাম্বার কাজ তোমরা যেটা করবে সেটা হলো যে
দর্পণের ব্যবহার লেখো। তোমরা আমার যে আলোচনাটা হলো এই আলোচনার পাশাপাশি যেটা করবা যে বই থেকে একটু আরো একটু দেখে নিবা, দেখলে তোমরা সহজেই দর্পণের ব্যবহার তোমরা করতে পারবা বা লিখতে পারবা। পাশাপাশি তোমরা আরেকটা প্রশ্ন করবা যে আলোর প্রতিসরণ কাকে বলে। তারপরে করবা 3 নাম্বার হচ্ছে প্রতিসরণের সূত্রগুলো লেখো। 4 নাম্বার আসবে লেন্স কাকে বলে এবং লেন্স কত প্রকার, ও কি কি। 4টা কোশ্চেন। পাশাপাশি আরো কিছু বিষয় আমি তোমার সাথে আলোচনা করেছি যে লেন্সের প্রতিসরণের সাথে সম্পর্কিত, যেমন তোমার আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ, বিভেদ তল, এগুলো সম্পর্কে একটু লিখে নিবা। আর লেন্সের মধ্যে যে ব্যাপারগুলো ছিল আলোক কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ এবং কি ছিল ফোকাস, প্রধান ফোকাস দূরত্ব। এই বিষয়গুলো তোমরা আরেকটু ভিতরে যদি পড়াশোনা করো বা টপিকগুলো দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা এবং আশা করি তোমাদের পরীক্ষাতেও তোমরা ভালো করবে এবং এই বিষয় সম্পর্কে তোমার ধারণাটাও একদম স্পষ্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো এবং মাস্ক ব্যবহার করবা। তো ধন্যবাদ।